প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু নেপাল ক্রাইসিসের কিছু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে এসেছি। এর আগে ভিডিও মারফত আমরা বলেছিলাম এবং বিভিন্ন চ্যানেল মাধ্যমে এবং গণমাধ্যমে আপনারা নেপালের পরিস্থিতি সম্পর্কে জানতে পারছেন। আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে অন্যান্য বক্তাদের বিশ্লেষকদের যে পার্থক্যটুকু রয়েছে, আমরা সেখান থেকেই নেপালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলছি। বন্ধুগণ, আগেই উল্লেখ করা হয়েছে যে নেপালের যে কমিউনিস্ট সরকার কেপি ওলির নেতৃত্বে দীর্ঘদিন শাসনকাজ চালাচ্ছিল, তিনি সাংঘাতিকভাবে ভারত বিরোধী ছিলেন এবং চীনের সমর্থন নিয়ে তিনি নেপালের শাসনকার্য পরিচালনা করছিলেন এবং তার শাসনামলে প্রচণ্ডরূপে দুর্নীতি সেখানে বেড়ে যায় এবং দুর্নীতি এই জেন আন্দোলনের একটা কারণ বলে আমরা উল্লেখ করেছি। কিন্তু যে অবস্থা দেখা যাচ্ছে, সে বাংলাদেশের আন্দোলনের মতো লুটপাট, অগ্নিসংযোগ, সরকারি অফিস পোড়ানো, ধ্বংস করা, একই রকম একটা কি দেখা যাচ্ছে। এবং তার মধ্যে আরও কিছু উঠে আসছে, যেমন নেপালের সবচেয়ে বিখ্যাত পশুপতি মন্দির, সেখানেও আন্দোলনকারীরা আক্রমণ চালিয়েছে। এই আন্দোলনের নেচার দেখে প্রশ্ন দেখা দিয়েছে যে এই আন্দোলনের পিছনে কি পাকিস্তান আইএসআই, নাকি চায়নার কমিউনিস্ট সরকার, নাকি সিআইএ, না ভারত, কে রয়েছে এই আন্দোলনের পিছনে? বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে প্রথমে ছাত্র আন্দোলন আরম্ভ হয় এবং ছাত্রদেরকে সামনে রেখে জামাত ইসলামী, অন্যান্য মৌলবাদী সংগঠন, তাদের বিদেশি বন্ধুরা, পাকিস্তানি আইএসআই এবং সিআইএ দ্বারা এই আন্দোলন বাংলাদেশে পরিচালিত হয়েছিল এবং সেটা আজকে প্রকাশ্যে এসে পড়েছে। এই বিষয়ে আর কোনো সন্দেহ বাংলাদেশিদের মনে নেই। এবং বাংলাদেশে যে ইন্ডিয়ান বিরোধিতা গড়ে তোলা হয়েছিল কয়েক বছর ধরে, ভারত বিরোধিতা, ভারতের পণ্য বর্জন এবং ইসলামী মৌলবাদের উত্থান বাংলাদেশে, সেটা মুখ্য কারণ ছিল বাংলাদেশ আন্দোলনের। এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর থেকে 1975 সালে জাতির পিতা নিধনের মধ্য দিয়েই তারা সেই পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছিল এবং সেটা 2024 আগস্টে এসে তারা সফলতা লাভ করেছে। আমাদের মনে হচ্ছে যে নেপালের ক্ষেত্রে এমন কিছু নেই, সেখানে আমেরিকার স্বার্থ কী থাকতে পারে কমিউনিস্ট সরকারকে উৎখাত করে নেপালকে তাদের হাতে রাখা। আর নেপাল এমন কোনো বিজনেস মার্কেট নয় যে আমেরিকার সেখানে এত দায় পড়ে গেছে। ইন্ডিয়াকে ডিস্টার্ব করার জন্য, ইন্ডিয়াতে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য পাকিস্তানের ভূমিকা এখানে থাকতে পারে, পাকিস্তান আইএসআইদের। জানা যাচ্ছে যে কিছুদিন ধরেই কাঠমান্ডুতে পাকিস্তানের আইএসআইদের কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছিল এবং সেখানে প্রচুর পরিমাণে রোহিঙ্গা ঢুকেছে। এই রোহিঙ্গাদের মাধ্যমে এই সমস্ত কাজকর্ম পরিচালিত হচ্ছিল। পশুপতি মন্দির আক্রমণের মধ্য দিয়ে সেটা আমাদের মনে হচ্ছে যে, কারণ ওখানকে যে আন্দোলন ছিল তার একটা প্রধান একটা ভূমিকা ছিল যে রাজার আমলে যে হিন্দু রাষ্ট্র ছিল সেটাকে আবার নেপালের এই ইয়াং জেনারেশন বা বর্তমান যারা আন্দোলন করে তারা সেই হিন্দু রাষ্ট্র পুনরায় প্রতিষ্ঠা করতে চায়। এর পিছনে ইন্ডিয়ান সমর্থন থাকতে পারে, কিন্তু ডিস্টার্ব করার জন্য এখানে পাকিস্তানের যে একটা ভূমিকা রয়েছে, পশুপতি মন্দির আক্রমণের মধ্য দিয়ে
সেটা বোঝা যায়, কারণ ইন্ডিয়া বা কোনো হিন্দু নেপালের পশুপতি মন্দির আক্রমণ করবে না, কারণ সে মন্দির এতই বিখ্যাত যে এই উপমহাদেশে যে কয়টা মহাদেবের শিবের মন্দির রয়েছে তার মধ্যে নেপালের পশুপতি মন্দির, বাংলাদেশের চন্দ্রনাথ মন্দির, তারপরে হচ্ছে ভারতের বারাণসীর বিশ্বনাথ মন্দির বিখ্যাত। এই মন্দিরগুলির উপরে কখনো কোনো হস্তক্ষেপ কেউ করেনি। তো যাই হোক, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী অলির ভারত বিরোধিতা এখানে কাজ করেছে, দুর্নীতি এখানে কাজ করেছে, পাকিস্তানের আইএসআই এখানে কাজ করছে, এবং পরিশেষে ইন্ডিয়ার যে ভারতের যে সমর্থন সেটাই জয়যুক্ত হয়েছে বলে আমাদের মনে করি। কেননা আর্মি নেতৃত্বে যে সরকার গঠন করতে যাওয়া হচ্ছে সেখানে তার প্রধানমন্ত্রী রূপে মনোনীত হয়েছেন সুশীলা কার্কি, প্রধান বিচারপতি, নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়ার পর ভারতের সহযোগিতা চেয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীকে নমস্কার জানিয়েছেন। এতে মনে হয় যে এর পিছনে ভারতের একটা সমর্থন রয়েছে এবং নেপালে একটা সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং যে অশান্তি চলছে সেটা অচিরেই প্রশমিত হবে বলে আমরা ধারণা করছি। দেখা যাক, আর দু একদিনের মধ্যে হয়তো সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে নেপালে কী হতে চলেছে। তো বন্ধুগণ, আপনাদের অনেক ধন্যবাদ, এইটুকুই বলছি। আপাতত এর থেকে বেশি কিছু বলার নেই। আপনারা অপেক্ষা থাকুন, আরও কিছু পাওয়া গেলে পরবর্তীতে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হবে। জয় বাংলা।